আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এমপি পাপুল পরিবারের ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ ও সম্পত্তি ক্রয়ের নির্দেশ আদালতের। স্ত্রী মেয়ের জামিন। বাজার নিয়ন্ত্রণ করতে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত। শুল্ক হার কমিয়ে ২৫% নির্ধারণ। বিমানে যুক্ত হল আধুনিক প্রযুক্তির -8 উড়োজাহাজ ধ্রুবতারা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ২৪ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম। এবং করোনায় বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থা। নতুন বছরে ক্ষতি পুষিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল তার স্ত্রী, মেয়ে ও শালিকার ৬১৭টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ১৪৮ কোটি টাকা দুর্নীতির মামলায় পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও তার মেয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় রোববার আদালতে আত্মসমর্পণ করেন পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম। একই সাথে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস জামিন মঞ্জুর করেন। আত্মসমর্পণ করার পর আমরা সেখানে উপস্থাপন করি যে এই মামলার এজাহারে সেলিনা ইসলাম এবং ওয়াফা ইসলামের যে লেনদেন সংক্রান্ত বিষয়ে কত টাকার লেনদেন স্পেসিফিক কোনো ইন্ডিকেশন তাদের বিরুদ্ধে নাই। এর আগে একই আদালত দুদক ও সিআইডির মামলায় লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী সদস্য সেলিনা ইসলাম সহ ৪ জনের ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ এবং ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দেন। মানব ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের জুনে লক্ষ্মীপুর ২ আসনের এমপি পাপুলকে গ্রেপ্তার করে কুয়েত পুলিশ। তিনি বর্তমানে দেশটির কারাগারে রয়েছেন। কুয়েতের বিভিন্ন ব্যাংক হিসেবে পাপুলের নামে জমা থাকা ১৩৮ কোটি টাকা জব্দ করা হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চালের আমদানি শুল্ক ৬২% থেকে কমিয়ে ২৫% নির্ধারণ করার ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আর কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে এবছর বাড়তি জমিতে বোরো ও হাইব্রিড চাল উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফজলুর রাব্বি রিপোর্ট। মৌসুমের শুরু থেকেই এবছর চালের বাজার ছিল অস্থিতিশীল। বোরোর বাম্পার ফলনের পরেও চালের দামের ঊর্ধ্বগতির জন্য মিল মালিক ও মজুতদারদের হুঁশিয়ার করে আসছিল সরকার। তবে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। চলতি সপ্তাহেই ৩২-৩৩ টাকার মোটা চাল বাজারে বিক্রি হয়েছে ৪৪ টাকায়। এ অবস্থায় হতাশ কৃষিমন্ত্রী আবারও দুষলেন মিলার, আড়তদার ও মজুতদারদের। বাংলাদেশের মিলাররা, বাংলাদেশের আড়তদাররা, জোতদাররা যারা বাজারকে নিয়ন্ত্রণ করে তারা চালের দাম বাড়ায় এবং এবারও সেই কাজ তারা করতেছে। এই মরশুমের সময় তারা এখনও ধান কিনতেছে এবং ধানের দাম, চালের দাম দুটোই বাড়িয়ে দিয়েছে। ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, বন্যার কারণে ১৫ লাখ মেট্রিক টন চাল কম উৎপাদন হলেও আগামী জুন পর্যন্ত চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে ৩০ লাখ মেট্রিক টন চাল। তারপরও চালের বাজার অস্থিতিশীল হয় শেষ পর্যন্ত শুল্ক হার ৩৭% কমিয়ে ২৫% নির্ধারণ করে চাল আমদানির কথা জানালেন নীতি নির্ধারকরা। জানালেন উৎপাদন বাড়ানোর কথাও। মিলারদেরকে এবার চুক্তির জন্য আমরা পিড়াপিড়িও করি নাই। তারা যে তাদের হুমকি নেই, তারা থাকুক এবং যখন সময় সুযোগ আসবে, যদি ধানের দাম নেতিবাচক হয়, তখন আমরা চাউলের থেকে আমরা কৃষকদেরকে ওপেন করে দেব। আমরা কৃষকেরই ধান বেশি করে কিনবো এবং আমরা কৃষককে প্রিভিলেজ দেব। এলসি করছে, G2G করেছেন ভারতের সাথে এবং থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম থেকেও চাল আনার চেষ্টা করা হবে। ৫০,০০০ হেক্টর আমরা অতিরিক্ত বোরো এলাকা করব।
2 লক্ষ হেক্টর জমিতে হাইব্রিড রাইস করানোর জন্য। বেসরকারিভাবে চাল আমদানি করতে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 10 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন আমদানিকারকরা। সেগুলো যাচাই বাছাই করে আমদানির অনুমতি দেবে খাদ্য মন্ত্রণালয়। দাম স্থিতিশীল থাকলে ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সিদ্ধান্ত নিয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আধুনিক প্রযুক্তি -8 উড়োজাহাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই উড়োজাহাজের নাম দিয়েছেন ধ্রুব তারা। গণভবন থেকে ভার্চুয়ালি ধ্রুব তারার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ ও দক্ষিণ পূর্ব এশিয়া যোগাযোগ বাড়াবে ধ্রুব তারা। এ সময় 20টি ফায়ার স্টেশন, 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, মহিলা কেন্দ্রীয় কারাগার ও এলপিজি স্টেশনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হল কানাডা তৈরি -8 Q400 সিরিজের উড়োজাহাজ ধ্রুবতারা। 74 আসনের উড়োজাহাজটি পরিবেশ বান্ধব ও আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। নতুন এই উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ সহ 3 ঘন্টার দূরত্বের ফ্লাইট পরিচালনা করবে বিমান। গণভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিডিও কনফারেন্সে উড়োজাহাজটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানুয়ারির মধ্যে কানাডা থেকে আরও 2টি -8 উড়োজাহাজ দেশে আসবে বলে জানান তিনি। আমাদের যেমন আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি আমাদের এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটাকে সার্বিক উন্নয়ন করা। এ সময় কেরানীগঞ্জে 300 বন্দী ধারণ ক্ষমতার মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কারাগার থেকে আদালতে প্রযুক্তির মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনার পাশাপাশি কারাগারকে অপরাধীদের সংশোধনাগার হিসেবে ব্যবহারের পরামর্শ দেন তিনি। অপরাধীদের বন্দী করে রাখা নয়, সঙ্গে সঙ্গে তাদের মন মানসিকতাগুলি পরিবর্তন করা, তাদের কিছু ট্রেনিং দেওয়া, তাদের কিছু শিক্ষা দেওয়া, এবং যাতে ভবিষ্যতে আবার বের হয়ে একই অপরাধে আবার যেন জড়িয়ে না পড়ে। এছাড়া 146 কোটি টাকা ব্যয়ে নির্মিত 20টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন, 110 কোটি টাকা ব্যয়ে 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জ্বালানি সুবিধা দিতে এলপিজি স্টেশনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল অনুষ্ঠিত হবে প্রথম দফা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয়ে চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এ দফায় দেশের 24টি পৌরসভায় ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। চলছে শেষ সময় প্রস্তুতি। সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে শনিবার মধ্যরাতে। এখন ভোট গ্রহণের অপেক্ষা। সোমবার 24 পৌরসভায় ইভিএম এর মাধ্যমে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে রায় দেবেন ভোটাররা। এই দফায় ভোটার সংখ্যা 6,24,807 জন, কেন্দ্র 319টি। মেয়র পদে দলীয় আর কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে হচ্ছে নির্বাচন। প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। মেয়র পদে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থীর সংখ্যা 93 জন। 24 পৌরসভায় সাধারণ ওয়ার্ডের সংখ্যা 216 আর সংরক্ষিত ওয়ার্ড 74টি। সুষ্ঠু নির্বাচনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া করোনা সংক্রমণ বন্ধে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আমরা ইভিএমে ভোটদান প্রক্রিয়া আমরা ভোটারদেরকে দেখাচ্ছি। তাছাড়া আমরা লোকাল কেবল নেটওয়ার্কে টিভিসির মাধ্যমে আমরা প্রচার করতেছি ইভিএমের মাধ্যমে কীভাবে ভোটদান করা যায়। ভোট প্রদানের বিষয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এবং র্যাব, বিজেপি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হবে। বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর ও মানিকগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন বিভাগের 24 পৌরসভায় ভোট গ্রহণ হবে 28 ডিসেম্বর। এছাড়া দ্বিতীয় ধাপে 61টি পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামী বছরের 16 জানুয়ারি। মোট 4 থেকে 5 ধাপে সারা দেশের মেয়াদ শেষ হওয়া পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপির আত্মবিশ্বাস তলানিতে, তাই তারা নির্বাচনে জয় পরাজয় নির্ধারণের আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় দেখতে চায়। বিএনপিকে অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন আর সন্ত্রাস এক কথা নয়। জনগণ ভোট দিয়ে নির্বাচন নিয়ে আর বিএনপির এত অভিযোগ, তাহলে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যাননি কেন? আসলে বিএনপির রাজনীতি কচ্ছপের মতো, একবার মাথা বের করে তো পরক্ষণে আবার মাথা লুকায়। তারা ভোগের সিদ্ধান্তহীনতা, দায় চাপায় সরকারের উপর। বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে বসে থাকে। নির্বাচন কমিশনকে নাগরিক সমাজসহ কোনো রাজনৈতিক দল পছন্দ করে না, শুধু আওয়ামী লীগ পছন্দ করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সরকার বিএনপিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ দিচ্ছে না। তাদেরকে ক্ষমতা ধরে রাখতে হবে, আর অন্য কোথাও বিরোধী দলের কোনো প্রতিনিধিত্ব, বিএনপির কোনো প্রতিনিধিত্ব যেন না থাকে। কারণ কি, আপনারা যদি এতই মুখে উন্নয়নের কথা বলছেন, তাহলে এই ভয় কেন? আপনারা যদি জনগণের মধ্যে খুব পপুলার হন, তাহলে তো আপনারা সুষ্ঠু নির্বাচন করার জন্য সব প্রক্রিয়া গ্রহণ করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সেইভাবে নিয়োগ দিবেন, তা দিচ্ছেন না কেন? দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও 24 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1049 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,09,148 জনে। মোট মৃতের সংখ্যা 7,452। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চিকিৎসাধীন আরও 1,473 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা 4,51,961। দেশের প্রায় 5.5 কোটি মানুষের এই মুহূর্তে করোনার ভ্যাকসিন প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের 2টি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের মোট জনসংখ্যার 40% নাগরিকের বয়স 18 বছরের নিচে, তাদের এই ভ্যাকসিন প্রয়োজন হবে না। এছাড়া গর্ভবতী নারী ও জটিল রোগে আক্রান্ত কিছু রোগীকেও এই ভ্যাকসিন দেওয়া যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেলে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে দেশে অক্সফোর্ডে টিকা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। প্রথম ধাপে 50 লাখ ভ্যাকসিন পাবে 25 লাখ মানুষ। এরপর 6 মাসে দেওয়া হবে 3 কোটি ভ্যাকসিন। কোভ্যাক্স ভ্যাকসিন যেটা WHO বাংলাদেশকে দিবে, বাংলাদেশও তার পপুলেশনের 20% জন্য পাবে, সেটাও আমরা জুনে আশা করতেছি। 18 বছরের নিচে যারা ভ্যাকসিন তারা গ্রহণ করবে না। প্রায় 40% পপুলেশনই সেখানে। 5.5 কোটি লোক ভ্যাকসিনের এই মুহূর্তে তাদের আমাদের প্রয়োজন হবে না। যেটা দিচ্ছি সেটাও প্রায় 5.5 কোটি। কাজেই গ্যাপ খুব বেশি থাকছে না। এবার বর্ষ শেষের বিশেষ প্রতিবেদন বিদায় 2020। করোনা ভাইরাস লন্ডভন্ড করে দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থাকে। 10 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীদের দেওয়া হয়েছে অটো পাস। একদিকে যেমন বাড়ছে সেশন জট, তেমনি বাড়ছে চাকরি প্রত্যাশীদের হতাশাও। নতুন বছরে এসব ক্ষতি পুষিয়ে নেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শিক্ষা গবেষকরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনার থাবায় সেই বন্ধ যে এত দীর্ঘ হবে তা কেউ ভাবতেও পারেননি। শিক্ষা খাতে এমন অচলাবস্থা কখনো দেখেননি দেশের মানুষ। শিক্ষাকে এগিয়ে নিতে জীবনকে ঝুঁকিতে ফেলতে চায়নি সরকার। তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সংসদ টিভি ও অনলাইনে ক্লাস পরীক্ষা নেওয়া হয়, কিন্তু তাতেও খুব বেশি লাভ হয়নি। বাধ্য হয়ে 1972 সালের পর প্রথমবার শিক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়। পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা মহামারীর কারণে ক্ষতির শিকার সর্বস্তরের 4 কোটির বেশি শিক্ষার্থী। বিশেষ করে শিক্ষা জীবনের শেষ স্তরে থাকা চাকরি প্রত্যাশীদের দিন কাটছে
চরম হতাশায়। আমাদের পড়ালেখা অনেক পিছিয়ে গেছি আমরা। করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা সংশ্লিষ্ট সবাই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ঢাকা ছেড়েছেন অনেকেই। বাঁচার জন্যই তো চলে যাইতাছি গ্রামে। আবার পেশা বদলাতে বাধ্য হয়েছেন কেউ কেউ। আত্মহত্যার মতো এরকম মনে এক সময় আসছে। ক্লাস পরীক্ষা না হলেও 16 আনায় ফি আদায় করেছে অনেক প্রতিষ্ঠান। বাচ্চা পড়ে, আমার বাচ্চা তো সরকারের বাচ্চা পড়ে না। সুখবর নেই নতুন বছরেও। 16 জানুয়ারি পর্যন্ত বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান। হচ্ছে না এবারের বই উৎসবও। এর মাঝে প্রস্তুতি নিতে হচ্ছে এসএসসি, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে। কাজের যে যজ্ঞ, কর্মযজ্ঞ, সেটিকে কম সময়ের মধ্যে কিভাবে ফিট ইন করতে পারি, এটি হলো আমাদের দৃষ্টি। করোনা মোটামুটি নিয়ন্ত্রণে আসলে মার্চ থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হতে পারে। তবে এবছর শিক্ষায় যে ক্ষতি হলো তা পুষিয়ে নিতে ব্যাপক পরিকল্পনা নেয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষকরা। আমরা অনেক বড় বড় সেতু কালভার্ট বানাতে পারবো, না পারলেও পরবর্তীতে করতে পারবো, কিন্তু শিক্ষায় ক্ষতির কারণে একটি প্রজন্ম যদি পিছিয়ে যায়, সেই ক্ষতিটা যত শীঘ্র সম্ভব পুষিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন। সীমিত পরিসরে হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণীকক্ষে পঠন পাঠনের ধারাটি ফিরিয়ে আনা। 2020 সালের করোনার বিষ বাষ্প সরিয়ে 21 সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও মুখরিত হয়ে উঠবে এমন প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়, তাই শিক্ষার গুণগত মান নিয়ে আপোষ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন 2019 হস্তান্তরের সময় কথা বলেন। এ সময় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম প্রসঙ্গে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে অভিনব নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। করোনাকালে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সরকারি বিশ্ববিদ্যালয়ের 42,150 জন শিক্ষার্থীকে মোবাইল কেনার জন্য ঋণ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপতিকে জানান ইউজিসি চেয়ারম্যান। আল্লামা শফি হত্যা মামলায় সরকারের কোনো হাত নেই, তবে মামলার তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর এলেন বাড়িতে গণপূর্ত সম্পদ বিভাগের মুজিব কর্নারে উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার এবং অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রতিরোধ আন্দোলন করে গিয়েছেন আপনাদের প্রিয় শেষ প্রান্তে এসে মুজিব বর্ষে এসে পার্কে পদ্মার বুক চিরে আজকে দুই পার্কে একত্র। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই। আমি আগেও বলেছি, যে কেউ সংক্ষুব্ধ হলে, যে কেউ মনে করেন যদি তা কেউর প্রতি অন্যায় হয়েছে সে মামলা করতে পারেন, সেইভাবেই মামলাগুলি হয়েছে। বিচার বিভাগে সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগ এই মামলাগুলি নিয়ে তারাই ডিসিশন নেবে কি করবেন, কত দ্রুততার সঙ্গে এটা শেষ করবেন। আমাদের এখানে করার কিছু নেই। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আরও বড় পরিসরে গ্রাহকদের শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দিতে উদ্বোধন করা হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ শাখা ও 3টি উপশাখা। এগুলোর মধ্যে রয়েছে ঠাকুরগাঁওয়ে ভুল্লি উপশাখা, চট্টগ্রামে হালিশহর হাউজিং এস্টেট ও কল্পলোক উপশাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভার্চুয়ালি নতুন শাখা ও উপশাখার উদ্বোধন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক ও মাসুদুর রহমান শাহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ।
ইরানের আল-বুর্জ পার্বত্য এলাকায় ভারী তুষারপাতে অন্তত 10 জনের পর্বতারোহীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 14 জনকে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 7 জন। রেড ক্রিসেন্টের 20টি টিম উদ্ধার কাজ শুরু করলেও রাতে তা স্থগিত রাখা হয়। রাজধানী তেহরানের উত্তরে পর্যটকদের কাছে আকর্ষণীয় ওই অঞ্চলে গত কয়েকদিন ধরেই বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এর আগে শুক্রবার পর্বতের উঁচুতে একটি স্কি রিসোর্টে কেবল কার দুর্ঘটনার পর আটকা পড়ে প্রায় 100 আরোহী। সমন্বিতভাবে করোনার গণটিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইউভুক্ত দেশগুলো। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন জানিয়েছেন, এরই মধ্যে 27টি সদস্য দেশে পাঠানো হয়েছে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন। মহামারী মোকাবেলায় একদিনও অপেক্ষা না করে ভ্যাকসিন কার্যক্রম আজ থেকে শুরুর কথা জানিয়েছে কয়েকটি দেশ। তবে রোববারের মধ্যে ইউভুক্ত সব দেশেই এই কার্যক্রম শুরু হবে। করোনায় ইউরোপে এখনো পর্যন্ত মারা গেছেন প্রায় 3.5 লাখ মানুষ, আক্রান্ত 1,40,00,000-এরও বেশি। যুক্তরাজ্য, কানাডা ও জাপানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য দেশও মিলেছে অতি সংক্রামকের রূপ নেওয়া নতুন করোনা ভাইরাস। এই অবস্থায় ইউভুক্ত প্রায় সব দেশেই জারি রয়েছে লকডাউন। বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী রিয়াজত আলী বাচ্চু গত 25 ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আউটরাইট গ্রুপ, আউটপেস স্পিনিং মিলস লিমিটেড এবং তার এ স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। একই সাথে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালক এবং মোহামেডান ক্লাবের সংগঠক ছিলেন তিনি। আগামীকাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা এবং বাদ আসর খিলগাঁও বটতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়িতে স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধন করা হলো ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ফকিরহাট উপশাখা। রাজধানী ঢাকার প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, নজরুল ইসলাম, ফকিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবু আহমেদ, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামের শাখা ব্যবস্থাপক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। আইসিসি ঘোষিত এই দশকের সেরা ওয়ানডে ক্রিকেট একাদশে জায়গা পেলেন বাংলাদেশের সাকিব আল হাসান। গত 10 বছরে যারা ওয়ানডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে এই একাদশে স্থান দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি মনোনীত সাংবাদিক, ক্রিকেট সম্প্রচারকরা সেরা ক্রিকেটার বাছে নিজেদের মতামত দেন। 2011 সালের 1 জানুয়ারি থেকে 2020 সালের 7 অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স আমলে নেওয়া হয়েছে এখানে। আইসিসির এই দলে আরও আছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, AB ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিশেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে 4-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলে শেষ 8-এ খেলার সম্ভাবনা জোরালো করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ম্যাচের শেষ 8 মিনিটেই 3 গোল দেয় সাদা কালো জার্সিধারীরা। ম্যাচের শুরু থেকে মুক্তিযোদ্ধার রক্ষণে চাপ দিতে থাকে মোহামেডান। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধের শেষ দিকে হাবিবুর রহমান সোহাগ এগিয়ে নেন দলকে। যদিও 68 মিনিটে গোল শোধ দেন উজবেকিস্তান স্ট্রাইকার আকবর আলী খোলদারোভ, তবে 7 মিনিটের ব্যবধানে 10 বারের ফেডারেশন কাপ জয়ীরা আবারও এগিয়ে যায়। আতিকুজ্জামানের গোলের পর মুক্তিযোদ্ধা জালে দুবার বল পাঠান নাইজেরিয়ার স্ট্রাইকার আবিওলা নুরাত। মাহবুব হোসেনের হ্যাট্রিকে বিমান বাহিনীকে 5-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে মুজিব বর্ষ ফেডারেশন কাপের শিরোপা জিতল নৌবাহিনী। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক পেশে এই খেলায় 18 মিনিটে নৌবাহিনীকে এগিয়ে দেন মাহবুব হোসেন। এরপর আরও 2 গোল করে হ্যাট্রিক পূরণ করেন ম্যাচ সেরা মাহবুব। অন্য গোল দুটি করেন আশরাফুল ও কৌশিক। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার ডন, এটিএন বাংলা হকি ফেডারেশনের মিডিয়া পার্টনার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। এমপি পাপুর পরিবারের 617টি ব্যাংক হিসাব জব্দ ও সম্পত্তি ক্রয়ের নির্দেশ আদালতের, স্ত্রী মেয়ে জামিন।
বাজার নিয়ন্ত্রণ করতে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত, শুল্ক হার কমিয়ে 25% নির্ধারণ। বিমানে যুক্ত হলো আধুনিক প্রযুক্তির -8 উড়োজাহাজ ধ্রুবতারা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় 24 পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম। এবং করোনায় বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থা, নতুন বছরে ক্ষতি পুষিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ, অভিমত বিশ্লেষকদের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।